হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আমরা আপকামিং কলকাতা পুলিশ কনস্টেবল মেন পরীক্ষা 2026 লক্ষ্য করে পরীক্ষার সেরা প্রস্তুতি নিচ্ছি। প্রতিদিন সকাল 7টা থেকে 50টি করে বাছাই করা প্রশ্ন উত্তর প্র্যাকটিসের মাধ্যমে, সাথে এক্সট্রা নোটস থাকছে। তো প্রতিদিন ক্লাসগুলো ফলো করবে এবং সিআরপি একাডেমির তত্ত্বাবধানে তোমরা পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স পাচ্ছ। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো যাই হোক, আজকের ক্লাসের যে গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এবারে এক এক করে দেখে নেব। দেখো, প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স উপর থেকে। বিশ্ব বন দিবস পালন করা হয় কবে? প্রত্যেকটি প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো করার এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে। খুব তাড়াতাড়ি প্রশ্ন উত্তরগুলো করব। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 21শে মার্চ বিশ্ব বন দিবস পালিত হয় এবং এবছরের থিম ছিল ফরেস্টস অ্যান্ড ইকোনমি। দেখো, কিছু গুরুত্বপূর্ণ দিবস থেকে নেব। বিশ্ব জল দিবস পালিত হয়ে থাকে 22শে মার্চ, বিশ্ব ধরিত্রী দিবস পালিত হয়ে থাকে 22শে এপ্রিল, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়ে থাকে 5ই জুন এবং আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস পালিত হয়ে থাকে 22শে মে। খুবই গুরুত্বপূর্ণ এই দিবসগুলো। নেক্সট 2 নম্বর প্রশ্ন, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 থেকে আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রত্যাহার করেছে নিচের কোন দেশ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ইরান। 3 নম্বর প্রশ্ন, 2026 সালে বিশ্ব বাণিজ্য সংস্থার 14তম মন্ত্রী পর্যায় সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হচ্ছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ক্যামারুনে 2026 সালে বিশ্ব বাণিজ্য সংস্থার 14তম মন্ত্রী পর্যায় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। 4 নম্বর প্রশ্ন, ওপেন এআই কর্তৃক এশিয়া প্যাসিফিক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, কিরণ মণিকে। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, ডাব্লিউপি যোদ্ধা ব্যাচ আপকামিং কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে এবং ডবল স্টার খাকি ব্যাচ আপকামিং এসআই পরীক্ষাকে লক্ষ্য করে যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত যাও পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য। দুটো ব্যাচ কোর্সে পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে ক্লাসগুলো করানো হবে। তো যোগাযোগ করো 9647553612 নম্বরে পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল মাধ্যমে নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে এখনই যুক্ত হয়ে যাও। নেক্সট দেখো, 5 নম্বর প্রশ্ন, নিচের বিবৃতিগুলো বিবেচনা করুন। দেখো, 4টি বিবৃতি রয়েছে। 1 নম্বর বিবৃতি কি বলছে? নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়। দ্বিতীয় বিবৃতি বলছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়। 3 নম্বর যে বিবৃতি বলছে সেটি দেখো, বাড়িতে বৈদ্যুতিক সরঞ্জামগুলি শ্রেণী সমবায় বা সিরিজ কানেকশনে যুক্ত থাকে। 4 নম্বর বলছে টেলিভিশনের পিকচার টিউব মূলত একটি ক্যাথোড রশ্মি নল। তো এই 4টি বিবৃতির মধ্যে কোনগুলো সঠিক? 4টি অপশন রয়েছে। দেখো, অপশন এতে রয়েছে কেবল 1 নম্বর বিবৃতিটি সঠিক, অপশন বিতে রয়েছে কেবল 2 নম্বর বিবৃতি সঠিক, অপশন সিতে রয়েছে 2 এবং 4 সঠিক, আর অপশন ডিতে রয়েছে 1 এবং 4 সঠিক। তো কোনটা সঠিক উত্তর হবে? তো সঠিক উত্তর হবে অপশন ডি, কেবল 1 এবং 4 সঠিক। অর্থাৎ নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়, এটি সঠিক, এবং টেলিভিশনের পিকচার টিউব মূলত একটি ক্যাথোড রশ্মি নল, এটি সঠিক। বাকি দুটো ভুল রয়েছে। দেখো, নিউটনের প্রথম সূত্র কি? এখানে বলের সংজ্ঞা পাওয়া যায় এবং জাড্য ধর্মের ধারণা পাওয়া যায়। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কি? এখানে দেখো বলের পরিমাপ পাওয়া যায়। আর নিউটনের তৃতীয় গতিসূত্র কি? প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে এবং এই নীতির উপর ভিত্তি করেই রকেট উৎক্ষেপণ হয়ে থাকে। 6 নম্বর প্রশ্ন, প্রথম বৌদ্ধ সম্মেলন কার আমলে হয়েছিল? সঠিক উত্তর অপশন বি, অজাত শত্রু। দেখো, একটু ডিটেলস দেখে নেবো। প্রথম বৌদ্ধ সংগতি 483 খ্রিস্টপূর্বাব্দে রাজগৃহে অনুষ্ঠিত হয়, সভাপতি ছিলেন মহাকাশ্যপ। দ্বিতীয় বৌদ্ধ সংগতি 383 খ্রিস্টপূর্বাব্দে বৈশালীতে অনুষ্ঠিত হয়, কালাশোকের আমলে,
সভাপতি ছিলেন সাবাকামি। নেক্সট দেখো তৃতীয় বৌদ্ধ সংগতি, যেটি হয়েছিল 250 খ্রিস্টপূর্বাব্দে। কার আমলে? পাটলিপুত্রে সম্রাট অশোকের আমলে, এবং সভাপতি কে করেছিলেন? মোগলিপুত্র তিস্র। চতুর্থ বৌদ্ধ সংগতি 72 খ্রিস্টাব্দে। দেখো প্রথম তিনটে সব খ্রিস্টপূর্বাব্দে, কিন্তু শেষ যেটা হয়েছিল সেটা খ্রিস্টাব্দে। কোথায়? কাশ্মীরের কুণ্ডলবনে কনিষ্কের আমলে। এবং এখানে বৌদ্ধ এবং বৌদ্ধ ধর্ম হীনযান এবং মহাযান এই দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, কলেরা একটি ড্যাশ ঘটিত রোগ যা সাধারণত দূষিত জল দ্বারা ছড়িয়ে পড়ে। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, কলেরা একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এবং কলেরার যে ব্যাকটেরিয়া তার নাম কি? পরীক্ষায় এটাও প্রশ্ন থাকে, সেটা হচ্ছে ভিব্রিও কলেরি। ঠিক আছে, ভিব্রিও কলেরি, কলেরিয়া অ্যাকচুয়ালি। দেখো ব্যাকটেরিয়া ঘটিত অন্যান্য রোগ একটু দেখে নেবো। যক্ষা, টাইফয়েড, নিউমোনিয়া, টিটেনাস এবং ডিপথেরিয়া, এই সমস্ত রোগই ব্যাকটেরিয়া ঘটিত। ভাইরাস ঘটিত কিছু রোগ দেখো, ডেঙ্গু, এইডস, জলাতঙ্ক, পোলিও এবং হেপাটাইটিস। আচ্ছা, প্রোটোজোয়া ঘটিত রোগ যেমন হচ্ছে ম্যালেরিয়া, ম্যালেরিয়ার যে প্রোটোজোয়া সেটা হচ্ছে প্লাজমোডিয়াম। কালাজ্বর সেটা হচ্ছে লিশম্যানিয়া এবং আমাশয়। আচ্ছা, কলেরার কারণ মারাত্মক লক্ষণ কি? মারাত্মক ডায়রিয়া হয়, ডিহাইড্রেশন হয়, এবং চিকিৎসায় মূলত ওআরএস দেওয়া হয়ে থাকে। 8 নম্বর প্রশ্ন, কোন স্তরে স্থায়ী চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে? নিচের কোন স্তরে স্থায়ী চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, ম্যাগনেটোস্ফিয়ারে। দেখো ট্রপোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর। এখানে ঝড়, বৃষ্টি এবং আবহাওয়ার সমস্ত প্রাকৃতিক যে ঘটনাগুলো সেগুলো দেখতে পাওয়া যায়, এবং সেই জন্য একে ক্ষুদ্র মণ্ডল বলা হয়ে থাকে। এবং ঠিক তার উপরেই রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার। এখানে ওজোন স্তর রয়েছে, পরীক্ষায় প্রশ্ন আসে ওজোন স্তর কোন স্পিয়ারে দেখতে পাওয়া যায়, সেটা হবে স্ট্র্যাটোস্ফিয়ারে। এবং এই স্তরে জেট বিমান চলাচল করে, এবং একে শান্ত মণ্ডল বলা হয়ে থাকে। অর্থাৎ এই মণ্ডলে কোন রকম খুব বেশি বায়ু প্রবাহ নেই, একদম শান্ত এই স্ট্র্যাটোস্ফিয়ারের মণ্ডল, যে জন্য জেট বিমানটা খুব স্পিডে চলে, এবং সেই জন্য একে শান্ত মণ্ডল বলা হয়ে থাকে। 9 নম্বর প্রশ্ন, সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন নিচের কোনজন? সঠিক উত্তর হবে অপশন বি, লর্ড বেন্টিক। 10 নম্বর প্রশ্ন দেখো, দক্ষিণ ভারতের কোন বিখ্যাত হিন্দু রাজা বঙ্গোপসাগর হয়ে সুমাত্রা, জাভা এবং মালয়েশিয়ার বেশ কিছু অংশ জয় করেছিলেন? কোন রাজা? সঠিক উত্তর অপশন এ, প্রথম রাজেন্দ্র চোল। দেখো প্রথম রাজারাজ চোল সম্পর্কে একটু দেখবো। দেখো তিনি তাঞ্জোর বিখ্যাত বৃহদেশ্বর মন্দির নির্মাণ করেছিলেন। তারপর দেখো গঙ্গাইকোন্ড চোলপুরম, পাল রাজা মহিপালকে পরাজিত করে প্রথম রাজেন্দ্র চোল গঙ্গাইকোন্ড চোল উপাধি নেন, এবং নতুন রাজধানী গঙ্গাইকোন্ড চোলপুরম তিনি স্থাপন করেছিলেন। ঠিক আছে, তো ভালোভাবে কিন্তু গুলিয়ে ফেলবে না। প্রথম রাজেন্দ্র চোল তিনি সুমাত্রা, জাভা, মালয়েশিয়ার অংশ জয় করেছিলেন। এখানে আমরা তথ্য দিলাম রাজরাজ চোলের ব্যাপারে, যিনি তাঞ্জোরের বিখ্যাত বৃহদেশ্বর মন্দির নির্মাণ করেছিলেন। এবং রাজেন্দ্র চোল যিনি জাভা, সুমাত্রা জয় করেছিলেন, তিনি এই গঙ্গাইকোন্ড চোল উপাধি গ্রহণ করেছিলেন পাল রাজা মহিপালকে পরাজিত করে। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, ভারতের শিল্পের জন্য নির্মিত প্রথম রোবটের নাম কি, বা ইন্ডাস্ট্রিয়াল রোবটের নাম কি? সঠিক উত্তর হবে অপশন এ, ব্রাভো। 12 নম্বর প্রশ্ন, ফুলের অধ্যয়নকে কি বলা হয়ে থাকে? 4টি অপশন এখানে রয়েছে। তো সঠিক উত্তর হয়ে যাবে ফুলের অধ্যয়নকে বলা থাকে অপশন সি, অ্যান্থোলজি। ঠিক আছে, অ্যান্থোলজি বলা হয়ে থাকে ফুলের অধ্যয়নকে। দেখো কিছু তথ্য দেখে নেব। পোমোলজি, পোমোলজি কি? সেটা হচ্ছে ফল এবং ফলের চাষ সম্পর্কিত বিদ্যাকে। আচ্ছা, ওলেরিকালচার সেটি হচ্ছে শাকসবজি চাষের বিজ্ঞানসম্মত পদ্ধতি। আচ্ছা, যখন দেখবে লজি,
সেই ক্ষেত্রে হয়ে যাবে বিদ্যা বা অধ্যয়ন। আর যখন হবে কালচার সেটা হয়ে যাবে কি চাষ। ওকে, এটা একটা তথ্য মনে রাখবে। তারপর দেখো অ্যাগ্রোস্টোলজি, এটা হচ্ছে ঘাস এবং তৃণ জাতীয় উদ্ভিদের বিজ্ঞানসম্মত অধ্যয়ন। তাও দেখো ফ্লোরিকালচার, কালচার মানে হচ্ছে কি চাষ আসবে, তাহলে বাণিজ্যিকভাবে ফুল এবং আলংকারিক গাছের চাষকে বলা থাকে ফ্লোরিকালচার। হর্টিকালচার, হর্টিকালচার হচ্ছে উদ্যান পালন বিদ্যা, অ্যাকচুয়ালি বিদ্যা ঠিক নয়, এখানে বিদ্যা বলাটা ভুল হবে, ফল ফুল সবজির চাষ সংক্রান্ত ব্যাপারকে বলা থাকে হর্টিকালচার। 13 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে কে প্রথম জাতীয় আয় পরিমাপ করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে, দেখো অপশন সি, দাদাভাই দাদাভাই নওরোজি, তিনি প্রথম জাতীয় আয় গণনা করেছিলেন। আচ্ছা, কত সালে এটি তিনি করেছিলেন? পরীক্ষায় এটাও প্রশ্ন এসে দেখে, সেটা হবে 1867-68 সালে। 14 নম্বর প্রশ্ন, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিমকে ভারতের একটি অঙ্গরাজ্যের মর্যাদা দেওয়া হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর হবে অপশন বি, 36তম সংবিধান সংশোধনী। কত সালে হয়েছিল? এটাও পরীক্ষায় প্রশ্ন আসে, 1975 সালে। 15 নম্বর প্রশ্ন, সাইমন কমিশন নিয়োগ করা হয়েছিল কিসের জন্য? সঠিক উত্তর হবে অপশন সি, ভারতের সাংবিধানিক সংস্কারের জন্য সাইমন কমিশন নিয়োগ করা হয়েছিল। সাইমন কমিশন গঠিত হয়েছিল কবে? গঠিত হয় 1927 সালে এবং ভারতবর্ষে আসে 1928 সালে। দেখো ডিটেলসে কমিশনের গঠন এবং ভারতে আগমন। সাইমন কমিশন 1927 সালে গঠিত হয় এবং 1928 সালে ভারতে আসে। সদস্য সংখ্যা কে কে ছিলেন দেখেন, দেখো স্যার জন সাইমনের নেতৃত্বে এই কমিশনের 7 জন ব্রিটিশ সদস্য ছিল, কোনো ভারতীয় ছিল না, যে কারণে একে কি বলা হতো? বলা হতো হোয়াইট কমিশন। সব সাদা চামড়ার লোক, তো সেই জন্য একে বলা হতো হোয়াইট কমিশন। সেই জন্য প্রতিবাদ হয়, গো ব্যাক সাইমন স্লোগান দিয়ে ভারতব্যাপী প্রতিবাদ হয়, কারণ কমিশনে কোনো ভারতীয় প্রতিনিধিত্ব ছিল না, একে হোয়াইট ম্যানস কমিশন বলা হতো। লালা লাজপত রায়ের এখানে ভূমিকা রয়েছে। দেখো সাইমন কমিশনের বিরুদ্ধে লাহোরে প্রতিবাদ করার সময় পুলিশের লাঠি চার্জে তিনি গুরুতর আহত হন এবং পরবর্তীকালে তিনি মারা যান। 16 নম্বর প্রশ্ন, ভারতের সর্বোচ্চ গ্র্যাভিটি বাঁধ বা গ্র্যাভিটি ড্যাম হলো নিচের কোনটি? ভালো করে প্রশ্নটা দেখবে, ভারতের সর্বোচ্চ গ্র্যাভিটি বাঁধ বা গ্র্যাভিটি ড্যাম। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, ভাকরা। ভাকরা হয়ে যাবে হাইয়েস্ট গ্র্যাভিটি ড্যাম। তফাৎটা বুঝবে, এটা হচ্ছে গ্র্যাভিটি ড্যাম বলেছে, তো যখন বলবে হাইয়েস্ট গ্র্যাভিটি ড্যাম তখন হবে ভাকরা, আর যদি বলে শুধুমাত্র হাইয়েস্ট ড্যাম সেটা হবে তেহেরি। এটা হচ্ছে শুধুমাত্র উচ্চতম বাঁধ, মানে অনেক উঁচুতে রয়েছে, সেটা হচ্ছে তেহেরি। আর একদম খারাপ ভাবে যদি বাঁধ বলা হয় থাকে সেটা হচ্ছে ভাকরা। দেখো ডিটেলসে, ভাকরা এবং নাঙ্গাল দুটো আলাদা আলাদা বাঁধ, কিন্তু একত্রে একই প্রজেক্টের আন্ডারে, সেই জন্য বলা থাকে ভাকরা নাঙ্গাল বাঁধ। এটি হিমাচল প্রদেশ এবং পাঞ্জাব সীমান্তে শতদ্রু নদীর ওপর অবস্থিত এবং ভারতের সর্বোচ্চ গ্র্যাভিটি ড্যাম এই ভাকরাটা, মূলত ভাকরাটা। তেহেরি বাঁধ দেখো উত্তরাখণ্ডে ভাগীরথী নদীর উপর অবস্থিত, ভারতের উচ্চতম বাঁধ, হাইয়েস্ট ড্যাম ইন ইন্ডিয়া। তফাৎটা এখানে রয়েছে। হীরাকুদ বাঁধ উড়িষ্যা মহানদীর উপর অবস্থিত, এটি ভারতের বিশ্বের দীর্ঘতম, এটা একটু আমাকে দেখতে হবে, তো এটা কেটে দিলাম আমি, এটি ভারতের দীর্ঘতম বাঁধ। তারপর দেখো মেত্তুর বাঁধ তামিলনাড়ুর কাবেরী নদীর উপর অবস্থিত, এটি প্রাচীন এবং গুরুত্বপূর্ণ বাঁধ। এবং নাগার্জুন সাগর বাঁধ অন্ধ্রপ্রদেশে কৃষ্ণ নদীর উপর অবস্থিত রয়েছে। 17 নম্বর প্রশ্ন, সংসদের উচ্চ সভায় রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির আসন বন্টনের বিষয় কোন তফসিলে আলোচনা করা রয়েছে? শর্ট ফর্ম আমি বলেছিলাম কি মনে রাখবে, টিয়ার্স অফ ওল্ড পিএম, এইভাবে 12টা যে তপসিল সেটা মনে রাখা যায়, ঠিক আছে? তো টি ফর টেরিটরি, ই ফর এনোমোরেশন, এ ফর অ্যাফার্মেশন এবং ওথ, এবং আর ফর কি হচ্ছে রাজ্যসভা। তো রাজ্যসভা এখানে বলেছে উচ্চ সভা মানে হচ্ছে কি রাজ্যসভায় রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির আসন বন্টনের বিষয়। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, চতুর্থ তপসিলে এটি
রয়েছে। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশনে গাঙ্গেয় বদ্বীপ। 19 নম্বর প্রশ্ন, সব ধরনের শোষণের প্রথম পর্যায়টি হলো নিচের কোনটি? সব ধরনের শ্বসনের প্রথম পর্যায় নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি গ্লাইকোলাইসিস। দেখো একটু তথ্য দেখবো, গ্লাইকোলাইসিস কি। দেখো এটি কোষের সাইটোপ্লাজমে ঘটে, সবাত এবং অবাত উভয় শোষণের সাধারণ পর্যায় এটি, এতে অক্সিজেন লাগে না। তারপর দেখো ক্রেবস চক্র, এটি কোষের মাইটোকন্ড্রিয়াতে ঘটে, শুধুমাত্র সবাত শোষণে এটি দেখতে পাওয়া যায়। তারপর দেখো ফটোলাইসিস, এটা স্থলক সংশ্লেষের অন্ধকার দশায় জলের অণু ভেঙে যাওয়ার প্রক্রিয়া, সেটা হচ্ছে কি ফটোলাইসিস, এটা হচ্ছে হিল বিক্রিয়ার মধ্যে পড়ে। তারপর দেখো মাইটোকন্ড্রিয়া কি, একে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস অফ সেল বলা হয়ে থাকে, কারণ এখানে প্রচুর এটিপি উৎপন্ন হয়ে থাকে। এটিপির ফুল ফর্ম কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট, বহুবার পরীক্ষাতে এসেছে। 20 নম্বর প্রশ্ন, কোন বস্তুর ওজন সর্বাধিক হয় কোন মাধ্যমে? তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন সি, শূন্য মাধ্যমে কোনো বস্তুর ওজন সর্বাধিক হয়ে যায়। ঠিক আছে, কেন? শূন্য মাধ্যমে কোনো প্লবতা বা ঊর্ধ্বমুখী বল কাজই করে না, তো সেই জন্য সেখানে বস্তুর ওজন সব থেকে বেশি অনুভূত হয়। 21 নম্বর প্রশ্ন, ন্যাশনাল রুরাল হেলথ মিশন বা NRHM শুরু হয় নিচের কোন সালে কোন তারিখে? সঠিক উত্তর হবে অপশন বি 2005 এপ্রিল 12-তে। 22 নম্বর প্রশ্ন, 1905 সালের জানুয়ারি মাসে শ্যামজি কৃষ্ণ বর্মা ইন্ডিয়ান হোম রুল সোসাইটির প্রতিষ্ঠা করেন নিচের কোন শহরে? তাহলে এখান থেকে কত রকম ভাবে প্রশ্ন আসতে পারে, যে ইন্ডিয়ান হোম রুল সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হবে শ্যামজি কৃষ্ণ বর্মা। কত সালে প্রতিষ্ঠা করেন? 1905 সালে। এবং কোথায় প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ লন্ডনে। দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা সংগঠন দেখে নেব, যেমন দেখো গদর পার্টি 1913 সালে সান ফ্রান্সিসকোতে লালা হরদয়াল এবং সোহান সিং ভাগনা এটি প্রতিষ্ঠা করেন। তারপর দেখো আজাদ হিন্দ ফৌজ 1942 সালে জাপানের টোকিওতে রাসবিহারী বসু এবং মোহন সিং এটি গঠন করেন। তারপর দেখো অভিনব ভারত 1904 সালে বিনায়ক দামোদর সাভারকার এটি প্রতিষ্ঠা করেন। 23 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ নিচের কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ সম্বর। সম্বর হ্রদ ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। আর চিল্কা হচ্ছে কি বৃহত্তম উপহ্রদ। ঠিক আছে, উপর হ্রদ যেটাকে বলা থাকে লাগুন। দেখো ডিটেলসে, উলার হ্রদ কি? উলার হচ্ছে জম্মু কাশ্মীরে অবস্থিত ভারতের বৃহত্তম সাধু বা মিষ্টি জলের হ্রদ। তারপর দেখো ভীমনাথ হ্রদ কেরালায় অবস্থিত, এটি ভারতের দীর্ঘতম হ্রদ। লোকটাক হ্রদ মণিপুরে অবস্থিত, উত্তর পূর্ব ভারতের বৃহত্তম হ্রদ এবং এখানে ভাসমান জাতীয় উদ্যান কেইবুল লামজাও রয়েছে। তারপর দেখো লোনার হ্রদ মহারাষ্ট্রে অবস্থিত একটি ক্রেটার লেক, অর্থাৎ উল্কাপিণ্ড পড়ে বা উল্কাপাতের ফলে সৃষ্ট একটি লেক। 24 নম্বর প্রশ্ন, সমগণীয় শ্রেণীর পরপর দুটি যৌগের মধ্যে আণবিক ভরের পার্থক্য কত হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 14। নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন, ইরাবতী অর্থাৎ রবি নদী এবং বিপাশা অর্থাৎ বিয়াস নদীর উৎস নিচের কোন গিরিপথ বা কোন স্থান থেকে? সঠিক উত্তর হবে অপশন বি রোটাং গিরিপথ থেকে। 26 নম্বর প্রশ্ন, দেখো নিকোলাই কোনটির রচনা থেকে কোন রাজ্যের ইতিহাস আমরা জানতে পারি বা জানা যায়? সঠিক উত্তর হবে অপশনে বিজয়নগরের ইতিহাস জানতে পারি আমরা নিকোলাই কোনটির রচনা থেকে। তো নিকোলাই কোনটি কোন দেশ থেকে এসেছিলেন? তিনি ইতালীয়
পর্যটক। ঠিক আছে, দেখো নিকোলো কোন্টি তিনি ইতালীয় পর্যটক, বিজয়নগর সাম্রাজ্যের প্রথম রাজা দেবরায়ের আমলে ভারতে আসেন 1420 সালে। তারপর দেখো আব্দুর রাজ্জাক পারস্যের এই পর্যটক দ্বিতীয় দেবরায়ের শাসনকালে বিজয়নগরে এসেছিলেন। তো আব্দুর রাজ্জাক সম্পর্কে তথ্য পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। 27 নম্বর প্রশ্ন, পার্লামেন্টের কোন কক্ষে সভাপতি ওই কক্ষের সদস্য নন? তো সঠিক উত্তর হবে অপশন বি, রাজ্যসভা। রাজ্যসভার সভাপতি ওই কক্ষের সদস্য না। রাজ্যসভার সভাপতি কে হয়ে থাকেন? উপরাষ্ট্রপতি। এবং উপরাষ্ট্রপতি তার ক্ষমতা বলে রাজ্যসভার কি হয়ে থাকেন? সভাপতি হয়ে থাকেন। দেখো ডিটেলসে, রাজ্যসভা বা উচ্চকক্ষ এটি একটি স্থায়ী কক্ষ, কখনো ভেঙে দেয়া যায় না এবং এর সদস্যদের মেয়াদ 6 বছর। প্রতি 2 বছর অন্তর 1/3 সদস্য অবসর নেন। তারপর দেখো লোকসভা, এটি হচ্ছে নিম্নকক্ষ, এর সদস্যদের মেয়াদ 5 বছর এবং লোকসভার স্পিকার ওই কক্ষের সদস্যদের দ্বারা নির্বাচিত হয়ে থাকেন। তারপর উপরাষ্ট্রপতি, সংবিধানের 23 নম্বর ধারা অনুযায়ী ভারতে একজন উপরাষ্ট্রপতি থাকবেন এবং 64 নম্বর ধারা অনুযায়ী তিনি রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে কাজ করবেন, যদিও তিনি রাজ্যসভার সদস্য নন। 28 নম্বর প্রশ্ন, জনপদীয় যুগে এলাহাবাদ কি নামে পরিচিত ছিল? আজকে যেটি এলাহাবাদ, সেটি ষোড়শ মহাজনপদের যে সময় ছিল তখন কি নামে পরিচিত ছিল? সঠিক উত্তর হবে অপশন বি, বৎস। 29, দাঁতের শক্ত এনামেলটি আসলে কি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ক্যালসিয়াম ফসফেট। 30 নম্বর প্রশ্ন, হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়সীমা 60 থেকে 62 করা হয় কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে? পরীক্ষায় এই প্রশ্নটি এসে থাকে যে হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়সসীমা কত? এখন বর্তমানে 62। তো আগে সেটা 60 ছিল, তো 60 থেকে 62 কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে করা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 15তম সংবিধান সংশোধনী 1963 সাল। দেখো সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স 65 বছর, হাইকোর্টের বিচারপতিদের বয়স 62। দেখো এটি 114তম সংশোধনী বিলে এটিকে 65 করার প্রস্তাব ছিল, কিন্তু এখনো পাস হয়নি। এটাকেও 65 করে দেওয়ার চেষ্টা হচ্ছে, কিন্তু এখনো পাস হয়নি। ঠিক আছে, 31 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রিসভার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বা নো কনফিডেন্স মোশন আনতে হলে লোকসভার কমপক্ষে কতজনের সমর্থন থাকতে হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ, মিনিমাম 50 জনের সমর্থন থাকতে হবে লোকসভা থেকে। দেখো অনাস্থা প্রস্তাব কি? এটি শুধুমাত্র লোকসভাতেই পেশ করা যায়, রাজ্যসভায় নয়। এটি পাশ হলে সমগ্র মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়। আচ্ছা, কোরাম কি? লোকসভা বা রাজ্যসভা অধিবেশন শুরু করার জন্য মোট সদস্যের 1/10 উপস্থিতি থাকা বাধ্যতামূলক, তবেই লোকসভা বা রাজ্যসভার অধিবেশন চালানো যাবে, নাহলে শোনার কেউ থাকবে না যদি 1/10 লোক উপস্থিত না থাকে। তারপর দেখো জিরো আওয়ার। জিরো আওয়ার কি? ভারতীয় সংসদীয় ব্যবস্থার দুপুর 12টা শুরু হওয়া একটি পর্ব, যেখানে সদস্যরা আগাম নোটিশ ছাড়াই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলেন। দুপুর 12টার সময় শুরু হচ্ছে, সেই জন্য এটাকে বলা থাকে জিরো আওয়ার। তারপর দেখো যুগ্ম অধিবেশন। বিল নিয়ে মতবিরোধ হলে রাষ্ট্রপতি 108 নম্বর ধারা অনুযায়ী সংসদে যুগ্ম অধিবেশন ডাকেন, যার সভাপতিত্ব করেন কে? লোকসভার স্পিকার। 32 নম্বর প্রশ্ন, সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক শব্দটি যুক্ত করা হয়েছিল কততম সংশোধনীর মাধ্যমে? সঠিক উত্তর হবে অপশন বি, 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। কত সালে হয়েছিল? 1976 সালে। দেখো ডিটেলসে, 42তম সংবিধান সংশোধনী 1976। প্রস্তাবনায় 3টি নতুন শব্দ যুক্ত করা হয়: সমাজতান্ত্রিক অর্থাৎ সোশ্যালিস্ট, ধর্মনিরপেক্ষ অর্থাৎ সেকুলার, অখণ্ডতা অর্থাৎ ইন্টিগ্রিটি। একে ক্ষুদ্র সংবিধান বা মিনি কনস্টিটিউশন বলা হয়ে থাকে, কেননা প্রচুর কিছু চেঞ্জ করা হয়েছিল 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। তারপর দেখো প্রস্তাবনার উৎস। ভারতের সংবিধানের প্রস্তাবনা বা প্রিয়াম্বলের ধারণা আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে, তবে এর ভাষা অস্ট্রেলিয়ার অনুকরণে। সংবিধানের আত্মা, দেখো
ঠাকুরদাস ভার্গব প্রস্তাবনাকে সংবিধানের আত্মা অর্থাৎ সোল অব দ্য কনস্টিটিউশন বলেছেন। তারপর দেখো প্রস্তাবনার সংশোধন। প্রস্তাবনা এখনো পর্যন্ত মাত্র একবারই হয়েছে, সেটাই 1976 সালে এই 42তম সংবিধান সংশোধনের মাধ্যমেই হয়েছে। ওকে, নেক্সট দেখো 33 নম্বর প্রশ্ন। কম্পিউটার থেকে তথ্যকে কাগজে চিত্রের আকারে স্থানান্তর করার জন্য কোন আউটপুট ডিভাইস ব্যবহার করা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, প্লটার। বহুবার এসেছে এই প্রশ্নটি। 34 নম্বর প্রশ্ন। শিল্প কোন শ্রেণীর অর্থনৈতিক কাজ? সঠিক উত্তর হবে, মিলিয়ে নাও, অপশন বি, দ্বিতীয় শ্রেণীর বা সেকেন্ডারি সেক্টরের। দেখো প্রাথমিক সেক্টর বা প্রাইমারি সেক্টর তার আন্ডারে কি কি পড়ে? কৃষি, মৎস্য চাষ, পশুপালন, খনি, বনজ সম্পদ আহরণ। দ্বিতীয় শ্রেণী বা সেকেন্ডারি সেক্টরে কি কি পড়ছে? শিল্প, উৎপাদন অর্থাৎ ম্যানুফ্যাকচারিং সেক্টর এবং নির্মাণ কাজ বা বিল্ডিং। তারপর দেখো তৃতীয় ক্ষেত্রে কি কি পড়ছে বা টার্সিয়ারি সেক্টরে পরিষেবা ক্ষেত্র অর্থাৎ সার্ভিস সেক্টর, যেমন ব্যাংকিং, পরিবহন, শিক্ষা, স্বাস্থ্য, আইটি এটসেট্রা। 35 নম্বর প্রশ্ন। টানা 4টি টেস্ট সিরিজে ডবল সেঞ্চুরি করা প্রথম এবং বর্তমানে একমাত্র ব্যাটসম্যানকে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বিরাট কোহলি। 36 নম্বর প্রশ্ন। কোন সুলতান সিংহাসনে আরোহণ করার আগে দাস ছিলেন না? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আলাউদ্দিন খিলজি। দেখো দাস বংশ 1206 থেকে 1290 সাল পর্যন্ত রাজত্ব করে। কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ, বলবৎ প্রত্যেকেই জীবনের শুরুতে কৃতদাস ছিল, এক্সেপ্ট এই আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজি প্রথম জীবনে দাস ছিলেন না। 37। কোন দাগরিমা রেখা ভারতের প্রমাণ সময়কে নির্দেশ করে? সঠিক উত্তর হবে অপশন বি, 82.5 ডিগ্রি পূর্ব দাগরিমা বা 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট। 38 নম্বর প্রশ্ন। ভারতের নাগরিকত্ব গ্রহণ এবং বর্জনের সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা রয়েছে নিচের কোন আইনে বা কোন তফসিলে? সঠিক উত্তর হবে অপশন সি, 1955 সালের ভারতীয় নাগরিকত্ব আইনে। 39 নম্বর প্রশ্ন। হাত পা ভাঁজ করার জন্য যে পেশি কাজ করে সেটি কি ধরনের পেশি? সঠিক উত্তর হবে অপশন সি, ফ্লেক্সর পেশি। দেখো ফ্লেক্সন যে প্রক্রিয়ায় দুটি অস্থি পরস্পরের কাছে আসে, যেমন কুনুই ভাঁজ করা পেশি, দেখো বাইফেক্স, সেটা হচ্ছে ফ্লেক্সর পেশি। তারপর দেখো এক্সটেনশন, ভাঁজ করা অঙ্গকে দূরে প্রসারিত করার প্রক্রিয়া পেশি, যেমন হচ্ছে ট্রাইসেপস এক্সটেনসর পেশি। তারপর দেখো অ্যাবডাকশন, দেহাঙ্গকে দেহ অক্ষ থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া, যেমন হাত তোলা, সেটা ক্ষেত্রে কোন পেশি কাজ করে? ডেল্টয়েড পেশি। আর অ্যাডাকশন হচ্ছে দেহাঙ্গকে দেহ অক্ষের কাছে কাছাকাছি নিয়ে আসা, সেই ক্ষেত্রে ল্যাটিসিমাস ডরসি পেশি কাজ করে থাকে। 40 নম্বর প্রশ্ন। গঙ্গার ডান তীরের একটি উল্লেখযোগ্য উপনদী হলো নিচের কোনটি? ইজি প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশন সি, যমুনা। দেখো গঙ্গার ডান তীরের উপনদী যমুনা দীর্ঘতম উপনদী, এছাড়াও রয়েছে সোন। আর বাম তীরের উপনদী কি কি? রামগঙ্গা, গোমতী, ঘরঘরা, গন্ডক, কোশি। 41 নম্বর প্রশ্ন। ভারতের জন্য পূর্ণ স্বরাজের প্রস্তাব ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে গৃহীত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন এ, লাহোর অধিবেশন 1929 সালে। দেখো ডিটেলসে, লাহোর অধিবেশন 1929, এই অধিবেশনে জওহরলাল নেহরু সভাপতিত্ব করেন এবং পূর্ণ স্বরাজ বা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্সের দাবি তোলা হয়। সেই জন্য ঠিক তার পরের বছর 1930 সালের 26শে জানুয়ারি কংগ্রেস প্রথম স্বাধীনতা দিবস পালন করে। সুরাট অধিবেশন 1907, দেখো এখানে কংগ্রেস নরমপন্থী এবং চরমপন্থী এই দুই ভাগে বিভক্ত হয়ে যায়, যাকে সুরাট বিভাজন বলা হয় থাকে। দেখো এই 26শে জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়েছিল, সেই জন্যই 26শে জানুয়ারিকে পরবর্তীকালে বেছে নেওয়া হয় প্রজাতন্ত্র দিবস হিসাবে, অর্থাৎ সংবিধানকে কার্যকর করা হয় এই দিনটিতে। 42 নম্বর প্রশ্ন। কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যবৃন্দ কার দ্বারা নিযুক্ত হয়ে থাকেন? সঠিক উত্তর হবে অপশন সি, প্রধানমন্ত্রীর সুপারিশক্রমে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। নেক্সট দেখো 43 নম্বর প্রশ্ন। মৌমাছি ও কাঁকড়া বীচের হুল উভয়ের ক্ষেত্রেই আত্মরক্ষায় ব্যবহৃত হয়, এগুলিকে কি বলে? সঠিক উত্তর হবে অপশন এ, সমবৃত্তীয় অঙ্গ।
নেক্সট দেখো 44 নম্বর প্রশ্ন, আফিং গাছের কাঁচা ফলের ত্বক থেকে কি পাওয়া যায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মরফিন। দেখো মরফিন এটি আফিং গাছের থেকে পাওয়া যায়, তীব্র ব্যথানাশক এবং ঘুমের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। কুইনাইন পাওয়া যায় সিনকোনা গাছের ছাল থেকে, ম্যালেরিয়ার ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। নিকোটিন তামাক পাতা থেকে পাওয়া যায়, এটি স্নায়ুতন্ত্রের উত্তেজক হিসেবে কাজ করে। রেসারপিন সর্পগন্ধা গাছের মূল থেকে পাওয়া যায়, উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। নেক্সট 45, শব্দের তীব্রতা নির্ধারক যন্ত্র নিচের কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অডিওমিটার। 46 নম্বর প্রশ্ন, অগ্রপিটুইটারি থেকে নিঃসৃত হরমোন হলো নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন ডি, গ্রোথ হরমোন। 47 দেখো, একটি এনপিএন ট্রানজিস্টরে সাধারণ তড়িৎ বা কনভেনশনাল কারেন্ট প্রবাহিত হয় নিচের কোন দিকে? সঠিক উত্তর হবে অপশন সি, কালেক্টর থেকে এমিটারের দিকে। 48, রাসবিহারী বসু কত সালে জাপানে আসেন? সঠিক উত্তর হবে অপশন সি, 1915 সালে, এবং কি নামে? পি এন ঠাকুর। ঠিক আছে, পি এন ঠাকুর নামে। 49 দেখো, জিন মূলত কোনটির অংশ? সঠিক উত্তর হবে অপশন এ, ডিএনএ এর অংশ। 50 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন, নাগার্জুন সাগর প্রকল্প অবস্থিত কোন রাজ্যে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অন্ধ্রপ্রদেশে। ওকে, এবং কোন নদীর উপরে? কৃষ্ণা নদীর উপর। ওকে, তো এই ছিল গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন উত্তর। 50-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং প্রত্যেকদিন সকাল 7টা থেকে ক্লাসগুলো ফলো করে থাকো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর করাচ্ছি পরীক্ষাতে আসার মতো, এবং তোমাদের প্র্যাকটিসটাও খুব ভালোভাবে হবে। প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করো, এবং আমাদের ব্যাচ কোর্সে যুক্ত যাও, যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো 9647553612 নম্বরে। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং সিআরপি একাডেমিতে নতুন হতে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা প্রেস রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।